হাই, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। ইউজ পেজ থেকে আপনাদের কি কোনো উপকার হচ্ছে? এই যে প্রতিদিন ইনফরমেশন গুলো দিচ্ছি, কোন রকম মনে হচ্ছে যে আচ্ছা এই ইনফরমেশন গুলো আমাদের জন্য নতুন করে আবার নতুন কিছু জানা হচ্ছে বা এরকম কিছু? আমি এক্সপেকটেশন রাখি আপনাদের কাছ থেকে, ভালো মন্দ যাই হোক, যা কিছু আপনাদের মনে হচ্ছে পেজ সম্পর্কে আপনারা কমেন্ট বক্সে লিখুন, অথবা রিভিউ দিন, অথবা হোয়াটসঅ্যাপে আমাকে জানান। ওকে, আচ্ছা, আজকে আমরা জানতে পারবো কেগেল এক্সারসাইজ সম্পর্কে, যৌগিক কেগেল এক্সারসাইজ সম্পর্কে। কেগেল এক্সারসাইজ তো আমরা অনেক জায়গায় দেখছি, শুনছি, অনেকেই অনেক রকম ভাবে বুঝিয়ে বলছেন যে কেগেল এক্সারসাইজ কি, কেন করা দরকার, এর উপকারিতাগুলো। আজকে আমরা জানতে পারবো যে যৌগিক কেগেল এক্সারসাইজ কি। নর্মাল ডাক্তাররা তো কেগেল এক্সারসাইজের কথা বলেন বা অনেক যোগীরা বলেন, যৌগিক কেগেল এক্সারসাইজটা আসলে কি, এটা আবার কি জিনিস, আমরা আজকে এটা সম্পর্কে জানবো। এবং জানবো কুম্ভক কি, পূরক কি, রেচক কি। এই যৌগিক কেগেল এক্সারসাইজের সাথে এগুলোর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ওকে, ওকে, তাহলে শুরু করি। যৌগিক কেগেল এক্সারসাইজটা কি, তার আগে জেনে নেই যে কেগেল এক্সারসাইজটা কি। সবাই জানি আমরা, তাই না? গুগল করলেই জানা যায়। আমরা আমাদের প্রস্রাব বা পায়খানার রাস্তাকে যদি এরকম ভাবে একটু বোঝার চেষ্টা করি যে প্রস্রাব করতে করতে বা পায়খানা চেপে রাখতে আমাদের যেই বডির যেই অংশটা ব্যবহার হয়, যখন খুব বেগ পায় আমাদের পায়খানার জন্য অথবা প্রস্রাবের জন্য, তখন এমন হয় না যে অনেক সময় ইনস্ট্যান্টলি যেতে পারছি না, একটু চেপে রাখতে হচ্ছে। বা যদি এরকম নাও হয় যে চেপে রাখার, হয়তো ওটা আমরা তখন খেয়াল করিনি, তাই না, যে কোন কোন শরীরের কোন অংশটা তখন আমরা ব্যবহার করছি সেই চেপে রাখার জন্য। তো এমনি সময় যদি আমরা ওটা খেয়াল নাও করে থাকি, এখন আমরা একটু খেয়াল করে দেখবো যে প্রস্রাব বা পায়খানা আমরা যদি চেপে রাখতে চাই, তাহলে আমাদের নিচের বডির নিচের পার্টের কোন অংশটা বা কোন মাসেলগুলো, মাসেল হচ্ছে কোন মাংসাশী জায়গাগুলো আমরা চেপে রাখতে ব্যবহার করি, চেপে রাখতে ব্যবহার করি, ঠিক আছে, কাজে লাগাই, ঠিক সেই মাসেলটা। এবার এর উপকারিতা কিন্তু অসংখ্য, আমরা নিশ্চয়ই অনেক উপকারিতা সম্পর্কে জানি এর, যেটা স্পেশালি প্রেগনেন্ট মহিলা যারা আছেন তাদেরকে কিন্তু ডাক্তার বলেন যে ওই পেলভিক মাসেল, যে ওই যে মাংসাশী জায়গাটা, ওই মাংসাশী জায়গাটার স্ট্রং করাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের লাইফের জন্য এবং প্রত্যেকের লাইফের জন্য, স্পেশালি আপনারা যারা ইয়াং আছে, আমাদের জন্য ওই মাংসল যেই জায়গাটা আছে, মাংসাশল যেই জায়গাটা আছে, সেই মাংসাশল জায়গাটাকে স্ট্রং করাটা খুব দরকার। এবার সেটা কি আমরা যখন আমাদের লোয়ার বডির যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো করলে কি শুধু ওই মাংসটা বা ওই মাংসাল জায়গাটা স্ট্রং হয়, নাকি অন্য আরো কিছু করা যায়? হ্যাঁ, আমরা লোয়ার বডি পার্টে যে স্কোয়াট করি বা ব্রিজ আসন করি, আমরা সেতুবন্ধাসন বলি, ব্রিজ আসনা বা সেতুবন্ধাসনা বলি। তো এগুলো যেগুলো করি সেগুলো আমাদের লোয়ার বডির জন্য, হিপ মাসেলের জন্য ঠিক আছে, কিন্তু কেগেল বলতে আমরা যেটা বুঝি, আমি স্ক্রিনে এখন দিব, কেগেল যেই এরিয়াটা আছে, হ্যাঁ, সেই এরিয়াটার জন্য আমাদের আর একটু ডিপলি কিছু এক্সারসাইজ করতে হয়, আর একটু ডিফারেন্ট, কিন্তু খুব ইজি, মানে একদম ভীষণ ইজি। এটা কেউ কখনো দেখাতে পারে না যে কেগেল এক্সারসাইজটা আসলে কোন মাংসাল জায়গাটা, এটা আপনার নিজেকেই বুঝতে হবে এবং আপনি একটু চোখ বন্ধ করে একটু মনোযোগ দিয়ে যদি বোঝার চেষ্টা করেন তাহলেই আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এটা কিভাবে কি করব? এটা জাস্ট ওই আমাদের যে প্রস্রাবের যে রাস্তাটা আছে
প্লাস আমাদের যোনিপথ আছে মেয়েদের, প্লাস আমাদের পায়খানার যে রাস্তাটা আছে, এই তিনটে রাস্তা নর্মালি কেগেল এক্সারসাইজ যখন ডাক্তাররা বলেন যে প্রস্রাবের রাস্তাটা যেটা আছে বা হচ্ছে পায়খানার যে রাস্তা আছে সেই সেই অংশটাকে উপর দিকে টেনে ধরা, তলপেট না, কিন্তু তলপেট নয়, শুধু ওই অংশটাকে উপর দিকে টেনে ধরা। ঠিক আছে, এইবার আমাদের ইয়োগাতে যেটা হয়, সো যৌগিক কেগেল এক্সারসাইজ, রাইট? আমরা যৌগিক কেগেল এক্সারসাইজ কিভাবে করি, আমি কয়েকটা মুদ্রার নাম বলবো, আপনারা মনে রাখবেন। ওকে, অশ্বনী মুদ্রা, বজ্রলি মুদ্রা, সহজলি মুদ্রা, এরপর মূলাধারা বন্ধ, বন্ধ কিন্তু আলাদা। সো আমরা অশ্বনী মুদ্রা কিভাবে করি, অশ্বনী মুদ্রাটা কি, সহজলি মুদ্রাটা কি, বজ্রলি মুদ্রাটা কি, এগুলো আগে জানবো। অশ্বনী মুদ্রা হচ্ছে আমাদের যে পায়ুপথ আছে, যেই আনাস যেটাকে আমরা বলি বা অ্যানাস বলি, সেই পায়ুপথটা আমরা স্কুইজ করে উপরে টেনে নেই, আবার ছেড়ে দেই। ওকে, স্কুইজ করে উপরে টেনে নেই, আবার ছেড়ে দেই। এর সাথে যুক্ত থাকে পূরক, রেচক, কুম্ভক। কুম্ভকের আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে অন্তকুম্ভক, একটা হচ্ছে বহিঃকুম্ভক। তো অনেক এলোমেলো লাগছে, তাই না? আমরা একটু ভেঙে ভেঙে বলি। পূরক, রেচক এবং কুম্ভক, কুম্ভকের যে দুটো পার্ট, এগুলো কিন্তু একদম আমাদেরকে বুঝতেই হবে, এবং এগুলো খুবই ইজি, খুব 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 ইজি। অশ্বনী মুদ্রা যখন আমরা করি, শ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে আমাদের আনাস এরিয়াটাকে উপরের দিকে স্কুইজ করে নেই, আবার একদম নর্মাল ভাবে ছেড়ে দেই। ঠিক আছে, শুধু আমাদের আনাস এরিয়াটা বা পায়ুপথ যেটা, সেটাকে আমরা শ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে উপরে তুলি, আবার শ্বাস নিতে নিতে একেবারে ছেড়ে দেই। এটা হচ্ছে অশ্বনী মুদ্রা। এটা আমরা রিপিট করি, এটা আমরা লাইক 5 থেকে 10 বার, 20 বার এরকম কন্টিনিউয়াসলি করতে থাকি, 1 মিনিট 2 মিনিট যাবত করতে থাকি। এর মধ্যে আমরা আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে কুম্ভক। ঠিক আছে, এই কুম্ভকটা একটা হয় বহিঃকুম্ভক, একটা হয় অন্তকুম্ভক। এবার যখন আমরা শ্বাস নেই সেটাকে বলা হয় পূরক, যখন আমরা শ্বাস ছাড়ি সেটাকে বলা হয় রেচক। আমরা বলি না যে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, তো সেটাকে আমরা আমাদের যোগার ভাষায় যখন বলি তখন বলি পূরক এবং রেচক। এবার যখন আমরা শ্বাস নিচ্ছি, লাইক আমি অশ্বনী মুদ্রা করছি, শ্বাস ছাড়তে ছাড়তে আমি আমার অ্যানাস এরিয়াটাকে উপরে স্কুইজ করে নিচ্ছি, দ্যাট মিনস আমি রেচক করতে করতে এটা করছি। দেন আবার শ্বাস নিতে নিতে অ্যানাস এরিয়াটাকে নর্মাল করে ফেলছি, তার মানে আমি পূরক করতে করতে শ্বাস আমার অ্যানাস এরিয়াটাকে নর্মাল করছি, একদম রিল্যাক্স করে ফেলবো, কোনো চাপ নেই, একদম রিল্যাক্স করতে হবে। ঠিক আছে, এবার অন্তকুম্ভক কি? অন্তকুম্ভক হচ্ছে আমি শ্বাসটাকে ভেতরে নিলাম, নিয়ে এবার শ্বাসটাকে আর ছাড়ছি না, শ্বাসটাকে ভেতরেই রেখে দিচ্ছি কয়েক সেকেন্ডসের জন্য, লাইক 5 থেকে 10 সেকেন্ডসের জন্য আমি শ্বাসটাকে ভেতরে রেখে দিচ্ছি। এটা হচ্ছে অন্তকুম্ভক। শ্বাসটাকে 5 থেকে 10 সেকেন্ডসের জন্য রেখে তারপর আস্তে করে আমি ছেড়ে দিলাম। এই যে শ্বাসটাকে ধরে রাখার সময়কাল, এটাকেই বলা হয় অন্তকুম্ভক। আমি যখন পূরক করলাম, অর্থাৎ শ্বাস নিলাম, তারপর শ্বাসটাকে আমার ভেতরে 5 থেকে 10 সেকেন্ডের জন্য রেখে দিলাম, দেন শ্বাসটাকে ছেড়ে দিলাম। এই যে ভেতরে শ্বাসটাকে রাখা, এটাকেই বলে অন্তকুম্ভক। ধরে রাখা, কুম্ভক মিন্স ধরে রাখা, অর্থাৎ আটকে রাখা বা আটক করে রাখা। ঠিক আছে, এই যে শ্বাস ভেতরে নিয়ে ধরে রাখছি, এটাকে বলে অন্তকুম্ভক। আর যখন আমরা শ্বাস ছেড়ে, অর্থাৎ রেচক করলাম, শ্বাস ছাড়লাম, শ্বাস পুরোটা ছেড়ে দিলাম, দিয়ে এবার শ্বাস নিচ্ছি না, আর শ্বাস নিচ্ছি না, শ্বাসটাকে ছেড়ে দিয়ে আমি ফুসফুসটাকে খালি করে দিয়ে আমি আছি। এই যে এটা মানে শ্বাসটাকে বাইরে বের করে দিয়ে দম আটকে রাখা, এটাকে বলে
বহিঃকুম্ভক। ঠিক আছে, এইবার আমরা কুম্ভক জানলাম, আমরা রেচক জানলাম, আমরা পূরক জানলাম, আর শুরুতে কি বলেছিলাম যে আমরা আজকে অশ্বনী মুদ্রা জানবো, বজ্রলি জানবো, সহজনী মুদ্রা সম্পর্কে জানবো। এইবার অশ্বনী মুদ্রা কি সেটা তো আমি প্রথমে একবার বললাম যে আমরা আমাদের অ্যানাস এরিয়াটাকে যখন স্কুইজ করে উপরের দিকে টেনে ধরছি তখন সেটা এই শুধুমাত্র আনাস এরিয়া পায়ুপথটা, ঠিক আছে, তখন সেটা স্কুইজ করে টেনে ধরছি ছাড়ছি, এটা হচ্ছে অশ্বনী মুদ্রা। আবার এই অশ্বনী মুদ্রা আমরা অশ্বনী বন্ধ করতে পারি। কিভাবে অশ্বনী বন্ধ করতে পারি সেটা হচ্ছে শুধুমাত্র আনাস এরিয়াটা বা শুধুমাত্র পায়ুপথকে আমরা উপরের দিকে টেনে ধরে রাখছি, রেখে কিছুক্ষণ ধরে রাখছি। ঠিক আছে, আমি যেটা করি বা আমরা নর্মালি যেটা করাই সেটা হচ্ছে শ্বাসটা নিয়ে ছেড়ে দিলাম, মানে বহিঃকুম্ভককে অশ্বনী মুদ্রা করাটা ভালো, যেটা আমি নিজে রেগুলার প্র্যাকটিস করি। শ্বাস নিয়ে শ্বাসটাকে ছেড়ে দিলাম, দিয়ে তারপর আস্তে করে টেনে ধরে 5 থেকে 10 সেকেন্ড রাখলাম শ্বাসটা বাইরে, অর্থাৎ ছেড়ে দিয়ে তারপর দম বন্ধ রাখলাম, দেন আস্তে করে শ্বাস নিতে নিতে আবার এরিয়াটাকে নর্মাল করে ফেললাম। এটা হচ্ছে অশ্বনী বন্ধ। ওকে, এই যে অশ্বনী বন্ধ, এটা আমাদের যাদের যাদের পাইলস হয়, যাদের পাইলস আছে, যাদের ফেস্টুলা আছে, যাদের যাদের কোষ্ঠকাঠিন্য অনেক বেশি, কনস্টিপেশন হয় এবং কনস্টিপেশনের পর এরিয়াটা ফুলে যায় বা ব্লাড যায়, পরবর্তীতে সেটা ফেস্টুলার রূপ নেয়। তো এই যে প্রবলেম গুলো হয় যাদের, আপনারা ডেফিনেটলি আপনাদের কনস্টিপেশনকে ঠিক করার জন্য হেলদি খাবার দাবার খাবেন। ডাক্তার যেভাবে বলে বা আমরা নর্মালি যেভাবে জানি যে মাংস কম খাবেন, মাছ বেশি খাবেন বা শাকসবজি বেশি খাবেন, ফাইবার জাতীয় খাবার বেশি খাবেন। ডেফিনেটলি আপনাদের খাবার দাবার ঠিক করতে হবে। হ্যাঁ, খাবার দাবার ঠিক করবেন। দেন যাদের তারপরেও প্রবলেম হয় এবং অলরেডি হয়ে গিয়েছে, কিছু করার নেই, আপনি হয়তো আগে সচেতন ছিলেন না, এটা অলরেডি হয়ে গিয়েছে কিছু, এখন জাস্ট কি করতে হবে, মেনটেন করে চলতে হবে আপনাকে, রাইট? এখন আপনি মেনটেন করে চলছেন। তো এই যে আপনার মেনটেনেন্সের জায়গাতে এই অশ্বনী মুদ্রা বা অশ্বনী বন্ধ আপনার পরম বন্ধু হতে পারে। ইউ নো দ্যাট? ইয়া, আমি সবার শেষে একটা কথা বলবো, সেটা এখনই বলছি না, ওটা রেখে দিচ্ছি। এই যে মুদ্রা, অশ্বনী মুদ্রা বা অশ্বনী বন্ধ, এটা হচ্ছে যৌগিক কেগেল এক্সারসাইজের একটা পার্ট। এখন আমি এই পার্টটা সম্পর্কে বললাম। আর কি করব, আমরা বহিঃকুম্ভকের মাধ্যমে অশ্বনী মুদ্রা এবং অশ্বনী বন্ধ করার চেষ্টা করব। এটা কতদিন করব, কিভাবে করব, এটা ডেইলি রুটিনের মধ্যে রাখবো। ডেইলি রুটিন, ইয়েস। সকালবেলা খালি পেটে আমরা পানি খেয়ে নিলাম, তারপর পেট ক্লিয়ার করে নিলাম, আমাদের রেকটাম এরিয়া ক্লিয়ার হয়ে গেল, দেন আমরা এটা করব। কতক্ষণ করব? অ্যাটলিস্ট 3 থেকে 5 মিনিট। অ্যাটলিস্ট 3 থেকে 5 মিনিট। মুদ্রা অ্যান্ড বন্ধ দুটো পরপর করব। প্রথমে মুদ্রা করব, তারপর বন্ধ করব। ঠিক আছে, যৌগিক কেগেল এক্সারসাইজের এটা একটি পার্ট। আবারও বলছি, নেক্সট পার্ট আমি পরের দিন অর্থাৎ আগামীকালকে দেব। আপনার কি ইউরিন ইনফেকশন হয় খুব ঘন ঘন? আপনার স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স আছে, অর্থাৎ হাঁচি বা কাশি দিতে গেলেই সবার সামনে অনেক সময় ইউরিন বের হয়ে যায়, খুবই অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়ে যান, এরকম প্রবলেম আপনার আছে? ওকে, আর ইউ প্রেগনেন্ট? অথবা আপনি কি মেয়ে মানুষ? ওকে, আপনার কেন যৌগিক কেগেল এক্সারসাইজ করা দরকার? ওকে ফাইন, এটা তো শুধু মেয়েরা করবে তাই না? ছেলেরা যৌগিক কেগেল এক্সারসাইজ করবে? ছেলেদের যৌগিক কেগেল এক্সারসাইজ করার কোনো দরকার আছে? এটা তো মেয়েদের এক্সারসাইজ। ওকে ফাইন, আমি বলছি, যৌগিক কেগেল এক্সারসাইজ প্রত্যেকটা মানুষের করা দরকার। কেন করবেন? ছেলেদের কি উপকারিতা, মেয়েদের কি উপকারিতা, আমি প্রথম ভিডিওতে বলেছিলাম।
আজকে যৌগিক কেগেল এক্সারসাইজ নিয়ে আমার থার্ড পার্ট। সো আজকে আমি আমার ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, বাট আমি চেষ্টা করব যত শর্টকাটে বলে শেষ করা যায়, কারণ লম্বা ভিডিও কেউ দেখার ধৈর্য পান না এবং আমার নিজেরও খুবই অধৈর্য লাগে এত কথা, যেহেতু আমি জানি যে আপনারা কেউ এত লম্বা ভিডিও দেখেন না বা শোনেন না। আমি চেষ্টা করবো যত শর্ট টার্মের মধ্যে এটা শেষ করা যায়। ফাইন। যৌগিক কেগেল এক্সারসাইজে আমরা যেই আমাদের শরীরে যে অংশগুলোর এক্সারসাইজ করি এবং কিভাবে করি, রাইট? আমি এর আগে বলেছিলাম আমাদের যৌগিক কেগেল এক্সারসাইজ সম্পর্কে, যে ইয়োগাতে বা ইয়োগিক যে যৌগিক কেগেল এক্সারসাইজ আছে সেটা নিয়ে, সেটার একটা মুদ্রা নিয়ে আমি কথা বলেছিলাম আমার সেকেন্ড পার্টে। সেটার লিংক আমি নিচে দিয়ে দিব কমেন্ট বক্সে, অ্যান্ড সেটা আপনারা একটু কষ্ট করে দেখে নিন। আর যদি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য বলছি, আপনারা অবশ্যই আপনাদের সিভিয়ার কোনো প্রবলেমে ডক্টরের কাছে যাবেন। ডক্টরের পরামর্শ মতো যেসব ঔষধ দিবে বা তারা যা কিছু করতে বলবে সেগুলো করবেন। খুব ভালো ডাক্তারের কাছে যাবেন দয়া করে। এবং থার্ড হচ্ছে, এই ইয়োগিক যে মুদ্রাগুলোর কথা আমি বলছি, যে এক্সারসাইজের কথা আমি বলছি, সেগুলো আপনার সহায়ক হিসেবে কাজ করবে এবং এগুলো অবশ্যই আপনি রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখবেন। ঠিক আছে? যদি ডাক্তার মানা না করেন তাহলে রেগুলার প্র্যাকটিসের মধ্যে এই এক্সারসাইজগুলো আপনি রাখতে পারেন। এবং এগুলোর প্র্যাকটিস করার পর আপনার কেমন লাগছে, আদৌ কোনো উপকার হচ্ছে কিনা, বা কেমন মনে হচ্ছে, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, কাইন্ডলি আমাকে জানাবেন। ঠিক আছে? ওকে, এবার আসি আমাদের ছেলেদের এবং মেয়েদের যে ইউরেথ্রা আছে, অর্থাৎ মূত্র নালী যা আছে, যেটা আছে সেটা, এবং আমাদের যোনিপথ। মেয়েদের যোনিপথ আলাদা হয়, ছেলেদের যৌনাঙ্গ এবং তাদের মূত্রনালী অর্থাৎ ইউরেথ্রা একই সাথে হয়, এবং ছেলেদের যৌনাঙ্গের মাঝখান দিয়ে ইউরেথ্রা থাকে। মেয়েদের যেটা ডিফারেন্ট হয়, মেয়েদের ইউরেথ্রা আলাদা এবং আলাদা পথে থাকে, আলাদা ভাবে থাকে, এবং যোনিপথ আবার আলাদা থাকে। আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে, এই অঙ্গগুলোকে আমরা কিছু প্র্যাকটিসের মাধ্যমে সুস্থ রাখি এবং এই অঙ্গগুলোর আশেপাশে যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলোকে আমরা শক্তিশালী করতে কাজ করি বা সাহায্য করি কিছু এক্সারসাইজের মাধ্যমে, যেগুলো খুবই সহজ, যেগুলো বসে থেকে করা যায় এবং বসে থেকেই করতে হয়। দ্যাট মিনস অনেকে আছে আবার বলে যে আচ্ছা এগুলো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যাবে, অর্থাৎ হাঁটতে হাঁটতে বা দাঁড়িয়ে থেকে। আমি বলবো যে না, আপনারা এগুলো দাঁড়িয়ে থেকে করবেন না। আপনারা খুব শান্তভাবে একটা চেয়ারের উপরে বসে, খুব কমফোর্টেবল চেয়ারের উপর বসে, অথবা মেঝেতে অথবা বিছানায় নরম জায়গায় বসে, অথবা শক্ত ফ্লোরের উপর বসে করলে সবচেয়ে ভালো হয়, ম্যাটের উপর। কিন্তু চেষ্টা করবেন যে কোনো একটা ইয়োগিক মেডিটেশন বা মেডিটেটিভ আসনায় বসে, অর্থাৎ সুখাসন, পদ্মাসন, অর্ধ পদ্মাসন বা বজ্রাসনে বসে তারপর এগুলো করবেন। ঠিক আছে? এবার যা করবেন সেটা হচ্ছে, আমাদের যোনিপথ এবং আমাদের যেই মূত্রনালী যা আছে, এই অংশটাকে আমরা শ্বাস নিয়ে ছাড়বো। শ্বাস নিয়ে ছাড়লাম নাক অথবা মুখ দিয়ে। আমি যেটা করি সেটা হচ্ছে মুখ দিয়েই ছাড়ি, একদম প্রপার ওয়েতে একবারে বের হয়ে যায় শ্বাসটা। এটা আমার জন্য বেশি কমফোর্টেবল লাগে। সো শ্বাস নিলাম নাক দিয়ে, তারপর মুখ দিয়ে শ্বাসটা প্রপারলি ছেড়ে, নাক মুখ দুদিক দিয়েই প্রপারলি ছেড়ে, শ্বাসটাকে ছেড়ে অর্থাৎ রেচক করে, দেন আমরা দম বন্ধ রাখবো, শ্বাস নেব না, ছাড়বো না। এবং আমাদের এই যে দুটো অঙ্গ, এই যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, মূত্রনালী এবং যৌনাঙ্গ, ছেলেদের ক্ষেত্রে একই অঙ্গ, অর্থাৎ তাদের পেনিস, এবং মেয়েদের যৌনাঙ্গ প্লাস প্রস্রাবের পথ ইউরেথ্রাকে একসাথে আমরা যার যার অঙ্গগুলোকে উপরে টেনে ধরছি, শ্বাস ছাড়তে ছাড়তে ছেড়ে, তারপর আবার সেই অঙ্গগুলোকে স্বাভাবিক করে দিচ্ছি শ্বাস নিতে নিতে।
ঠিক আছে? আচ্ছা, আমি আবার বলি, শ্বাস নিয়ে ছাড়লাম, শ্বাস নিয়ে ছাড়লাম, রাইট? তারপর অঙ্গটাকে টেনে ধরছি, শ্বাসটা ছাড়ছি, এপাশে একদম ছাড়ার সঙ্গে সঙ্গেই অঙ্গগুলোকে উপরে স্কুইজ করে নিচ্ছে। আমার এই অঙ্গ যেগুলো আছে, যেগুলোর কথা ইউরেথ্রা অর্থাৎ মূত্রনালী এবং আমার যৌনাঙ্গ যোনিপথকে আমি উপর দিকে টেনে ধরছি এবং শ্বাস নিতে নিতে স্বাভাবিক করছি, অর্থাৎ এই যে উপর দিকে খিচে ধরেছিলাম, স্কুইজ করে নিয়েছিলাম, এটাকে স্বাভাবিক করছি শ্বাস নিতে নিতে। ঠিক আছে? এবার আমরা বন্ধ করব কখন? এই যে শ্বাস নিলাম, নিয়ে ছাড়লাম, তারপর আমার অঙ্গগুলোকে আমি উপরে টেনে ধরেছি স্কুইজ করে, এবং এইবার শ্বাস নেব না, শ্বাস ছাড়বো না। আমার ভেতরে কিন্তু শ্বাস নেই, কুম্ভক কুম্ভক করছি, শ্বাস নিচ্ছিও না, ছাড়ছিও না। শ্বাস কিন্তু অলরেডি আমি ছেড়ে দিয়েছি, রেচক আমি করে ফেলেছি। ঠিক আছে? করে তারপর অঙ্গগুলোকে টেনে ধরেছি উপরের দিকে। এটা তো আমি দেখাতে পারছি না, এটা দেখানোও যায় না, এটা কেউই কখনো দেখাতে পারেন না, কিন্তু আহ, আহ, চিত্রের মাধ্যমে দেখানো সম্ভব। আমি যেটা এখানে দিচ্ছি ঠিক সেই অঙ্গগুলোকে আপনি উপরে টেনে ধরছেন। ঠিক আছে? উপরে টেনে ধরে শ্বাস নিচ্ছেন না, ছাড়ছেন না, বন্ধ করছেন, কুম্ভক করছেন। 5 to 10 সেকেন্ডস, 5 to 10 সেকেন্ডস নিজে নিজে কাউন্ট করবেন, এভাবে থাকবেন থেকে তারপর আস্তে করে শ্বাস নিতে নিতে অঙ্গগুলোকে ছেড়ে দেবেন, একদম রিল্যাক্স করে দেবেন, অর্থাৎ এটার উপর কোনো কন্ট্রোল থাকবে না, একদম রিল্যাক্স করে দিলেন। ঠিক আছে? একদম রিল্যাক্স। এই যে এটা কতবার করব, কতক্ষণ করব? প্রতিদিন সকালবেলা অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট, প্রতিদিন সকালবেলা অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট। যদি আপনাদের সিভিয়ার কোনো সমস্যা থেকে থাকে, যারা আচ্ছা, এটা কাদের করা যাবে না আমি তাদের কথা বলছি কিন্তু, হ্যাঁ, রিসেন্ট আপনাদের সি সেকশন হয়েছে, রিসেন্ট আপনাদের ডেলিভারি হয়েছে, হয়তো নর্মাল ডেলিভারি হয়েছে, নর্মাল ডেলিভারি যদি খুবই নর্মাল হয়, অর্থাৎ কোনো রকম কোনো প্রবলেম না থেকে থাকে, আপনারা এটা 1 মাসের মধ্যে করেন না, 1-1.5 মাস পর, যখন একেবারে স্বাভাবিক হয়ে গেলেন, 1-1.5 মাস পর একেবারে সুস্থ, তখন এটা করেন। এবং যদি আপনাদের কোনো রকম অপারেশন না হয়ে থাকে নিচের অংশে, আপনাদের বডির নিচের অংশে, পেটের দিকের অংশে, নিচের অংশ তো না, এটাকে বলি মধ্যবর্তী অংশ, এদিকে এখানে যদি কোনো রকম কোনো অপারেশন না হয়ে থাকে রিসেন্ট, আপনারা প্রত্যেকে এটা করতে পারেন। ছেলেরা করতে পারেন, মেয়েরাও করতে পারেন। করতে পারেন না ছেলেরা অবশ্যই করবেন। কেন? কারণ আপনাদের যেই প্রোস্টেট, যেই অংশটি আছে আপনাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, যেটা বাইরে থেকে দেখা যায় না, আপনাদের মূত্রনালী ওই প্রোস্টেটের মাঝখান দিয়ে কিন্তু এসেছে। যারা এই মধ্যবয়সী বা একটু বেশি বয়স্ক পুরুষদের মধ্যে এখন আমরা প্রায় রেগুলার একটা কথা শুনি, প্রোস্টেট বেড়ে গেছে, প্রোস্টেট বেড়ে গেছে। আমার বাবার ইভেন অপারেশন হয়েছে গত বছর, এবং এটা খুবই একটা জটিল অপারেশন আমার জানা মতে, এবং খুব ভুগতে হয় এই অপারেশনটা করলে। আমি অনেক বছর আগে থেকে তো এটা জানতাম না, আর এই প্রবলেমগুলো তো একদিনে ক্রিয়েট হয় না। তার আনহেলদি লাইফস্টাইল, তারপর শরীরের ওজন বেড়ে যাওয়া, অনেক রকম রিজন আছে এটার পেছনে, হ্যাঁ। তো এই যে আপনাদের খাবার দাবার, আপনাদের ওয়েট, আপনাদের এক্সারসাইজ, সবকিছু আপনারা চমৎকারভাবে মেনটেন করবেন। পাশাপাশি এই কেগেল এক্সারসাইজটা যদি করেন, তাহলে চমৎকারভাবে এটা আপনাদেরকে আপনাদের প্রোস্টেটের হেলথকে ঠিক রাখতে চমৎকারভাবে হেল্প করবে। কারণ এটা যখন আপনি করছেন, আপনার ওখানকার ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে, এই আপনার পেলভিক ফ্লোরের এই অঙ্গগুলোর যত কানেকটিভ টিস্যু আছে সেগুলোর সুস্থ থাকছে, সেগুলোর সুস্থতা আপনি নিশ্চিত করছেন আলাদাভাবে। সো খুব স্বাভাবিকভাবেই তখন আপনার এই অঙ্গগুলো যা কিছু আছে সেগুলো সুস্থ থাকবে, সেগুলো অনেক বছর পর্যন্ত খুব সুস্থভাবে আপনি মেনটেন করে চলতে পারবেন। এটা খুব ভালো একটা সহায়ক। এবার যাদের প্রিম্যাচিওর ইজাকুলেশন হয়, এখন তো শুনি আমি যে খুব অল্প বয়সী ছেলেদের এই প্রিম্যাচিওর ইজাকুলেশন প্রবলেমটা হচ্ছে।
তাই না? আমি যদি ভুল না বলে থাকি। এই যে ইরেকটাইল ডিসফাংশন যাদের হচ্ছে, এটা খুবই এটা আসলে আমার বলতেও খুব খারাপ লাগছে যে অল্প বয়সী বাচ্চা কাচ্চা ছেলেদের এখন এই প্রবলেমগুলো হচ্ছে, এবং আসলেই হচ্ছে। হ্যাঁ, আপনারা আপনাদের ওভারঅল লাইফস্টাইলকে মেনটেন করে চলেন খুব সুন্দরভাবে, পাশাপাশি এই কেগেল এক্সারসাইজ করুন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি না, কারণ এটা যদি আপনারা রেগুলার করতে না পারেন তাহলে আসলে গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কাজে আসে না। আপনারা না কেগেল এক্সারসাইজটা করেন, বুঝছেন? কারণ এটা আপনাদের যৌন স্বাস্থ্যের যেভাবে সাহায্য করবে যৌন স্বাস্থ্যকে সুস্থ রাখতে, সেটা ছেলেদের জন্য এবং ডেফিনেটলি মেয়েদের জন্য, মেয়েদের নর্মাল ডেলিভারিতে এটা খুব ভালো হেল্প করবে। যারা ইন ফিউচার বেবি নেওয়ার প্ল্যান করছেন, যারা অলরেডি বেবি নিয়ে নিয়েছেন, এবং বাচ্চা ডেলিভারির পর অনেকেরই দেখা যায়, অনেক মহিলাদের ওনারা এরকম করে বলেন যে আমার যোনিপথটা বা আমার জরায়ু মনে হয় নিচের দিকে নেমে যাচ্ছে, আমার এরকম মনে হচ্ছে। কিন্তু আসলে জরায়ু নিচের দিকে নেমে যায় না, ব্যাপারটা ওরকম কিছু না। ব্যাপারটা হচ্ছে নিচের দিকের যে অঙ্গগুলো আছে সেগুলো যেন একটু বেশি লুজ হয়ে যায় এবং সেগুলো নিচের দিকে নেমে আসার মতো অনুভূতির সৃষ্টি হয়। তো এই যে প্রোল্যাপস যেই ব্যাপারটা, সেই প্রোল্যাপস কিন্তু অনেকাংশেই ঠিক করা সম্ভব এই কেগেল এক্সারসাইজ দিয়ে বা যৌগিক কেগেল এক্সারসাইজ দিয়ে। ঠিক আছে? ইভেন যারা রেগুলার, অনেক আগে থেকে যারা রেগুলার কেগেল এক্সারসাইজ বা যৌগিক কেগেল এক্সারসাইজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রোল্যাপস হওয়ার চান্সেস অনেক কম থাকে, ইভেন থাকেই না। দ্যাট মিন্স আমি বলতে চাইছি যে যারা যারা পেলভিক ফ্লোরের এই যে পেলভিক ফ্লোর যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলোর এক্সারসাইজ অনেক বছর ধরে করছেন, তাদের কিন্তু, বা অনেক সময় ধরে করছেন, তাদের এই পেলভিক ফ্লোর এরিয়ার যত অঙ্গ আছে সেগুলোর খুব সহজে কোনো একটা প্রবলেম হওয়া বা ওই নিচে নেমে যাওয়ার যে সমস্যাটা ডেলিভারির পরে, এটা কিন্তু হয় না। এটা না হওয়ার চান্সেসটাই বেশি। যেমন এই কেগেল এক্সারসাইজ করলে আপনার যদি মেয়ে হয়ে থাকেন আপনি, আপনার ইউরিন ইনফেকশনের চান্সেস 70 থেকে 80% কমে যাবে। অথবা আপনার ইউরিনারি যেই ইনকন্টিনেন্স আছে সেটা হওয়ার সম্ভাবনা বা সেটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা 70 থেকে 80% বৃদ্ধি পাবে। আপনারা দয়া করে চেষ্টা করেন এগুলো আপনাদের ব্যক্তিগত লাইফে প্রত্যেক দিন, এই যে বললাম জাস্ট 10 থেকে 15 মিনিটের এক্সারসাইজ আপনারা করেন। আর অবশ্যই আপনারা চেষ্টা করেন এগুলো রেগুলার মেনটেন করার। খুব বেশি সমস্যা না হলে এটা মিস দিয়েন না। প্রতিদিন আপনারা যা কিছু এক্সারসাইজ করছেন, আসানাস করছেন, ইয়োগার যা কিছু করছেন, সেগুলোর পাশাপাশি সকালবেলা খালি পেটে জাস্ট 10 থেকে 15 মিনিট সময় দিয়ে এগুলো করবেন। আমি রেগুলার করি। হ্যাঁ, এবং আমি যেগুলোতে অনেক বেশি উপকার পাই সেগুলো কিন্তু আমি আমার প্র্যাকটিশনারদেরকে বারবার করে বলি এগুলো যেন প্র্যাকটিস করে। ওকে, মূলাধারা বন্ধ। মূলাধারা বন্ধটা কি? এই যে আমার যত এরিয়া আছে, আমার ইউরেথ্রা, ভ্যাজানাল এরিয়া এবং আমার পায়ুপথ, সবার কথা বলছি। আমাদের এই 3টা অঙ্গকেই ইনহেল করে এক্সেল করব নাক দিয়ে ফার্স্ট করে, তারপর এই 3টা অঙ্গকে একসাথে উপরের দিকে টেনে ধরছি। উপরের দিকে টেনে ধরছি এবং তারপর কুম্ভক করছি। শ্বাস নিয়ে ছাড়লাম, ছেড়ে তারপর দম বন্ধ করে আছে, এটা হচ্ছে বহিঃকুম্ভক। তো এটা যখন করছি 5 থেকে 10 সেকেন্ডস অ্যাটলিস্ট, আরও যদি বেশি সময় ধরে করতে পারি, আই রিপিট, আরও যদি বেশি সময় ধরে কুম্ভক করতে পারি, অর্থাৎ দম বন্ধ রেখে থাকতে পারি এবং নিচের অংশগুলোকে টেনে ধরে রাখতে পারি, তাহলে আরও ভালো, তাহলে আরও বেশি উপকার পাওয়া যাবে। হ্যাঁ, সো আপনারা অবশ্যই এই মূলাধারা বন্ধ করবেন। আরও একটা বন্ধ আছে, সেটা হচ্ছে মহাবন্ধ। সেটা হচ্ছে মহাবন্ধ। এবার আপনারা যারা মহাবন্ধ সম্পর্কে জানতে চান তারা আমাকে জানিয়েন, আমি মহাবন্ধ সম্পর্কেও বলবো। তবে
তার আগে যৌগিক কেগেল এক্সারসাইজের যেই নিয়মগুলো সম্পর্কে আপনাদেরকে আমি বললাম, যা কিছু বললাম আপনারা চেষ্টা করেন সেগুলো আপনাদের রেগুলার লাইফে মেনটেন করতে, সেগুলো প্র্যাকটিস করতে, এবং অবশ্যই অবশ্যই আমাকে জানাতে যে আপনারা আসলে কি চান। আর জানাবেন যে আপনারা আসলে কেমন উপকার পাচ্ছেন, এগুলোতে আদৌ কোনো উপকার হচ্ছে কিনা আপনারা অবশ্যই আমাকে এটা জানাবেন। ঠিক আছে? ওকে, ফাইন। ভালো থেকেন সবাই, সুস্থ থেকেন। নেক্সট আবার হয়তো কোনো একটা বিষয়ে আমি ভিডিও আপলোড করব, খুব সিম্পল কোনো বিষয়ে। ততদিন পর্যন্ত টাটা।